শাপলা চত্বরে গণহত্যায় হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন। রংপুর আর জয়পুরহাটে সাবেক প্রধানমন্ত্রী নামে হত্যা মামলা। একান্ত বাধ্য না হলে বিদ্যুৎ জ্বালানির দাম বাড়াবে না অন্তর্বর্তী সরকার। ব্যবসা বাণিজ্য সহজ এবং নিত্যপণ্যের দাম কমানোতে গুরুত্ব। আওয়ামী লীগ আমলে যুদ্ধাপরাধের বেশিরভাগ মামলাই উদ্দেশ্য প্রণোদিত। দাবি স্বজনদের। খায়রুল হকের বিচার চাইলেন আইনজীবীরা। অবৈধ অর্থ উদ্ধারে সদ্য সাবেক এমপিদের বাড়িতে অভিযানের দাবি বিএনপির। শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান। এবং ঝিনাইদহে সরকারি হাসপাতালে চিকিৎসক সংকট। বেসরকারি হাসপাতাল ক্লিনিকে যেতে হচ্ছে গর্ভবতী মায়েদের, বাড়ছে মাতৃমৃত্যু। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি লিনি আফরোজ। হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে ঘটে যাওয়া গণহত্যার বিচার চেয়ে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে এ মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারি। বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান আদালত। রংপুরে তাহির নামে এক ছাত্রকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ ৪০ জনের নামে হত্যা মামলা করেছেন তার বাবা। এছাড়াও আবু সাইদ হত্যার ঘটনায় আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামেও একটি মামলা হয়েছে। এসব মামলার সুষ্ঠু তদন্ত শেষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নিহতদের স্বজন ও আইনজীবীরা। রংপুর থেকে রফিকুল ইসলামের রিপোর্ট। সকালে আইনজীবীদের সঙ্গে রংপুর মেট্রোপলিটন তাজহাট আমলি আদালতে আসেন আবু সাইদের স্বজনরা। ১৬ জুলাই সাইদকে হত্যার ঘটনায় পুলিশের সাবেক আইজিপি, রংপুর রেঞ্জের ডিআইজি, পুলিশ কমিশনার সহ ১৭ জনকে আসামি করে হত্যা মামলার আবেদন করেন তারা। আসামি করা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মণ্ডল, ছাত্রলীগ সভাপতি ও সম্পাদককেও। পরে মেট্রোপলিটন তাজহাট থানাকে মামলা গ্রহণের নির্দেশ দেন আদালত। শহীদ আবু সাইদ তার রক্তের সাথে যারা বেইমানি করেছে, যারা হত্যার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত হয়েছে তাদেরকে ধরে, এবং অজ্ঞাতনামা আরও যারা আছে এটার সাথে জড়িত ছিল তাদেরকে ধরে আমরা একটা এখানে কমপ্লেইন পিটিশন ফাইল করেছি বিজ্ঞ আদালতে। আসামি হয়েছে ওনাকে গুলি করা থেকে শুরু করে যারা, যেমন আমির আলী, সুজন চন্দ্র রায়, পোমেল বড়ুয়া, আব্দুল্লাহ আল মামুন সহ আরও ৩০-৩৫ জন অজ্ঞাতনামা আসামি। এই মামলায় সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা। এখন ওদের আমরা সর্বোচ্চ আদালতে যারা এদের দ্রুত গ্রেফতার করে তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার এবং সর্বোচ্চ যারা এখানকার হত্যাকাণ্ডের সাথে জড়িত ওদের আমরা ফাঁসি চাই। এদিকে ১৯ জুলাই আব্দুল্লাহ তাহির হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের আসামি করে মামলার আবেদন করেছে পরিবার। পরে কোতোয়ালি আমলি আদালতের বিচারক কোতোয়ালি থানাকে মামলা নেয়ার আদেশ দেন। যারা নির্বিচারে এই ছাত্র জনতার উপর গুলিবর্ষণের যারা আদেশ দিয়েছিলেন এবং যারা সরাসরি সম্পৃক্ত রয়েছেন তাদেরকে আসামি করে আজকে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়েছে, এবং বিজ্ঞ আদালত শুনানি অন্তে মামলাটি আমলে নিয়েছেন এবং সরাসরি এফআইআর হিসেবে ট্রিট করে এই আসামিদের গ্রেফতারের জন্য নির্দেশ দিয়েছেন। এদিকে কলা ব্যবসায়ী মিরাজুল হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা সহ ২১ জনকে আসামি করে আরেকটি মামলা করা হয়েছে। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। এদিকে জয়পুরহাটে কোটা আন্দোলনে শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। রোববার বিকেলে নিহত বিশালের বাবা মজিদুল সরকার বাদী হয়ে সদর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। বিজ্ঞ আদালতের বিচারক আতিকুর রহমান আবেদনটি এজাহার হিসেবে নিতে সদর থানার ওসিকে নির্দেশ দেন। ১২৮ জনের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা সহ আছেন জনপ্রতিনিধিরাও। মামলার বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির। এই মামলাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
আমাদের স্থানীয় এমপি জনাব শামসুল আলম দুদু, জনাব আল মাহমুদ স্বপন সহ 128 জনকে তারা আসামি করেছেন। আমি এই মামলাটা দাখিল করার পরে বিজ্ঞ আদালত এটাকে এজাহার হিসেবে গণ্য করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য জয়পুর সদর থানায় প্রেরণ করেছেন। সরকার একান্ত বাধ্য না হলে বিদ্যুৎ, জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়াবে না বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। রোববার বিকেলে সচিবালয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। বলেন, মানুষ সুলভ মূল্যে গ্যাস, বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ চায়, কিন্তু গেল 15 বছরে বিদ্যুতের দাম 18 থেকে 19 বার বেড়েছে। গ্যাসের দাম বেড়েছে 10 থেকে 12 বার। সব খাতে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার কথাও জানান উপদেষ্টা। ঘন ঘন মূল্য বৃদ্ধি, এই যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, এবং ওই যে সরকার যে একটা ক্ষমতা নিচ্ছে যে বিআরসি লাগবে না, সরকার ইচ্ছে করলে নিজেরাও করতে পারবে। তো এগেইন এটা হচ্ছে আইনের বিষয়, আইন পরিবর্তনের বিষয়, এবং এটা ওই যেটা বললাম যে আমার একার বিষয় না, এটা উপদেষ্টা পরিষদের বিষয়। ব্যবসা বাণিজ্য সহজ করা এবং জিনিসপত্রের দাম কমানোই অগ্রাধিকার বললেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। দ্রব্যমূল্য ব্যাপারটা হলো একটা হলো আপনার উৎপাদন আর একটা সরবরাহ। উৎপাদনটা দেশে হয়, সরবরাহ দেশে হয়, বাইরের থেকে আনতে হবে, যেখানে বাণিজ্য হিসেবে সংস্থা আছে। ওই রিলেটেড যেগুলো যে আছে সেগুলো যত সম্ভব সহায়ক পরিবেশ হয় বাণিজ্যে। আমরা অনেক সময় ইম্পোর্টেড ইনফ্লেশন হয়, তাই না? ওই ব্যাপারে এবং ব্যবসা বাণিজ্য এসেগুলো বডিগুলো রিলেটেড, আমরা ওইদিকে যথেষ্ট সজাগ আছে এবং এই জিনিসগুলো আমাদের আছে। যতটুকু সম্ভব আমদানি, অত্যাবশ্যক আমদানি করতে হবে এবং বাজারের উপরে বা ভোক্তাদের উপরে, সাধারণ মানুষের উপরে বাড়তি চাপ না পড়ে। এখন যে চাপটা আছে সেটাও যাতে কমিয়ে আনা যায় আমরা চেষ্টা করি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যুদ্ধাপরাধের বেশিরভাগ মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করেছেন ভুক্তভোগীদের স্বজনরা। সকালে ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন করেন তারা। এই সময় ন্যায় বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল পুনর্গঠনের দাবি জানান স্বজনরা। সাবরিনা মজুমদারের রিপোর্ট। যে স্বাধীনতার যুদ্ধ দেখেনি তাকে দেয়া হয়েছে রাজাকার তকমা, ঠেলে দেয়া হয়েছে একের পর এক মামলার মুখে। আমার বাবা 1972 সালে জন্মগ্রহণ করে, উনি যুদ্ধাপরাধী মামলার আসামি। একই পরিবারের 5 জন এই মামলার আসামি। হচ্ছে এলাকায় বিদ্যুৎ নিয়ে সমস্যা ছিল, আওয়ামী লীগের নেতা আপনার বিদ্যুৎ এনে দিবে বলে টাকা উঠে টাকা আত্মসাৎ করছে। এটার প্রতিবাদ করার জন্য তারা এই মামলা দিছে। এরকম অসংখ্য আরও ঘটনার নজির বেরিয়ে আসছে, যার প্রতিবাদে রবিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মানববন্ধনে দাঁড়িয়ে আছে ভুক্তভোগীদের স্বজনরা। স্বজনদের দাবি, স্বৈরাচার সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে এবং রাজনৈতিক প্রতিহিংসায় নিরপরাধ ব্যক্তিদের মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ফাঁসিয়েছে। বীর মুক্তিযোদ্ধা আমার স্বামী এবং দেওর দুজনে 8 বছর আগে আমার স্বামীরে তারা জেলে ঢুকাইছে মিথ্যা মামলা দিয়া, 4-5টা মামলা দিয়া। মুক্তিযোদ্ধা আমরা সাক্ষী দিতে আসবো, আমাদের অনেক থ্রেট করেছে যেন আমরা সাক্ষী দিতে না আসি। আমার একমাত্র অপরাধ, আজকে 9 বছর আমি কারাভোগ করছি, আমি জামিন পাইছি, কিন্তু একমাত্র আমার ফ্যামিলি একেবারে চিরতর ধ্বংস হয়ে গেছে। আমরা চাই যে সুষ্ঠু তদন্ত এবং নিঃশর্ত তাদের মুক্তি দাবি করতেছি আমরা। দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করে মিথ্যা মামলায় ফেঁসে যাওয়া ভুক্তভোগীদের সুষ্ঠু বিচারের দাবি জানান আইনজীবীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে সকল মামলা বিচারাধীন আছেন সেই সকল মামলার আসামিদের পরিবাররা আজকে এখানে একত্রিত হয়েছেন। তাদের দাবি, তাদের পরিবারের এই সকল সদস্যদেরকে মিথ্যা রাজনৈতিক এবং হয়রানিমূলক মামলা করে এই দীর্ঘদিন ধরে কারারুদ্ধ করা হয়েছে। এই ট্রাইব্যুনাল এখন বর্তমানে কার্যকর না থাকাতে, মানে জজ না থাকার কারণে, প্রসিকিউটর না থাকার কারণে, বিচার না হওয়ার কারণে এরাও প্রত্যেকে বয়োবৃদ্ধ, 70, 80, 90 বছর বয়স্ক মানুষ, প্রত্যেকে মৃত্যু পথযাত্রী। সরকার যাতে দ্রুত ন্যায়পরায়ণ বিচারক নিয়োগ দিয়ে এখানে ট্রাইব্যুনালটা পুনর্গঠন করেন এবং বিজ্ঞ দক্ষ প্রসিকিউটরদেরকে এখানে নিয়োগ দেন, দিয়ে বিচারিক প্রক্রিয়ায় তাদেরকে এখানে যাতে খালাসের ব্যবস্থা করা হয়। মানববন্ধন শেষে তারা জানান, আইন উপদেষ্টার কাছে আসামিদের মুক্তির দাবিতে স্মারকলিপি দিবেন তারা।
সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাঠানো হয়েছে আইনি নোটিশ। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচারের দাবি জানান বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে সিএমএম আদালতে তার বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ হয়। সাবরিনা মজুমদারের আরও একটি রিপোর্ট। দেশের বিচারাঙ্গনের ইতিহাসে সবচেয়ে সমালোচিত নাম সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। বিচারাধীন মামলার জট কমাতে কোনো পদক্ষেপ না নিয়ে স্বৈরাচার সরকারের রাজনৈতিক উদ্দেশ্য ও স্বার্থ হাসিলের মামলাগুলোর নিষ্পত্তিতে সহায়ক হিসেবে ভূমিকা পালনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেয়া আপিল বিভাগের রায় পরিবর্তনের দায়ে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে 13ই আগস্ট আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিচার ব্যবস্থাকে ভুলণ্ঠিত করা এবং গণতন্ত্রকে হত্যা করার অভিযোগে সাবেক এ প্রধান বিচারপতিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। মহামান্য প্রধান বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতির আসনটাকে উনি কলুষিত করেছেন। শেখ হাসিনার এবং আওয়ামী লীগ তাদের একক ইচ্ছার প্রতিফলন ঘটাতে গিয়ে এদেশে গণতন্ত্রকে তিনি হত্যা করেছেন। আইনজীবী সমাজ প্রত্যাশা করে শেখ হাসিনার পাশাপাশি খায়রুল হকের বিচার যেন দৃষ্টান্তমূলক এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হয়। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর আইনি নোটিশও পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ফৌজিয়া করিম ফিরোজ। কিভাবে তাদের রেজিগনেশন করাবে সেই ব্যবস্থা আমাদের উপদেষ্টা মণ্ডলী করবেন। এর আগে রবিবার সকালে সিএমএম আদালতে তার বিরুদ্ধে মামলার আবেদন করেন আইনজীবী ইমরুল হাসান। পরে দুপুরে বিচারক দিলরুবা তিথির আদালত মামলাটি খারিজ করে দেন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বৈদেশিক মুদ্রা উদ্ধারে সদ্য বিলুপ্ত সংসদের সব সদস্যের বাড়িতে অন্তর্বর্তী সরকারকে অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এদিকে সময় ও হাসপাতাল এখনও নির্ধারিত না হলেও দ্রুততম সময়ের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশে যাবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। হত্যার অভিযোগে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করে তৃণমূল নাগরিক আন্দোলন। হুঙ্কার দিলেও ছাত্রদের আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে দাবি করে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে মোদী সরকারের প্রতি আহ্বান জানান। বৈদেশিক মুদ্রা উদ্ধারে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করেন ক্ষমতা হারানো সংসদ সদস্যদের বাড়িতে অভিযানের। শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠান। আমরা নিজের হাতে তুলে নিতে চাই না। ঘরে ঘরে তল্লাশি করেন, লিস্ট তৈরি করে এই বিগত নির্বাচনের 300 এমপি তাদের বাড়িতে এখনো হাজার কোটি টাকার ডলার পাবে। এদিকে দুপুরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছাত্র জনতার আন্দোলনে আহতদের খোঁজখবর নিতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন। পরে সাংবাদিকদের জানান আহতদের অনেকেরই দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। অনেকের চিকিৎসা আগামী 6 থেকে 12 সপ্তাহ পর্যন্ত চলবে। কেউ কেউ হয়তো ভীষণ কখনোই আর ফেরত পাবে না। আমাদের যা যা করণীয় আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের দল সে অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবে। ডাক্তার জাহিদ বলেন পর্যবেক্ষণে আছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থাও। এই ডাক্তারি ভাষায় গ্লোবাল ইভ্যালুয়েশন, গ্লোবাল মিন্স হচ্ছে 360 ডিগ্রি ইভ্যালুয়েশন। এই যে দীর্ঘ সময় কারান্তরীণ ছিলেন, কাজে এটি হয়তো খুব সহসা হবে, বাট এখন পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করার সময় আসে না। এদিকে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী টাঙ্গাইলের অর্জুনা ইউনিয়ন শাখা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক ইমন ও বরিশাল হিজলা উপজেলার ছাত্রদলের কর্মী মোহাম্মদ রিয়াজের নামাজের জানাজা অনুষ্ঠিত হয় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান নেতারা। নতুন স্বাধীনতা, সেই স্বাধীনতা
ধ্বংসের জন্য নতুন করে যে ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্র আমরা কখনোই সফল হতে দিতে পারি না। অন্তর থেকে দোয়া করার আহ্বান জানাই এবং এই ফ্যাসিস্ট সরকারের যে পতন হয়েছে আগামী গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 20 থেকে 25 জন শিক্ষার্থী নিয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হলেও পরে গণহারে যোগ দেয় স্থানীয় শিক্ষার্থীরা। ছাত্রলীগের অস্ত্রের মহড়া ও নির্যাতনের মুখে আরও ঐক্যবদ্ধ হয়ে ওঠে তারা। ককটেল, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, গুলি, মৃত্যুর মিছিলে এসেছে নতুন বিজয়। তাই দুঃসময় কাটিয়ে সুন্দর দেশ গড়তে সব অপশক্তিকে দমনের কথা জানান স্থানীয় সমন্বয়করা। কুমিল্লা থেকে সহকর্মী সুমন কবিরের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। টিয়ারশেলের ঝাঁঝালো ধোঁয়া, লাশের সারি, প্রতিবাদী শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত রাজপথ, মিছিলে স্লোগানে প্রকম্পিত আকাশ, ধাওয়া পাল্টা ধাওয়ায় ভয়াল চারপাশ। সব মিলিয়ে কুমিল্লায় চরম অরাজক পরিস্থিতি বিরাজ করে পুরো আন্দোলন জুড়েই। সারা দেশের মতো 1 জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 20-25 জন শিক্ষার্থী আন্দোলন শুরু করে। পরে গণহারে যোগ দেয় শিক্ষার্থীরা। কোটার অভিশাপ, মুক্তিযুদ্ধ চেতনা নামে চেতনার যে ব্যবসা, এটা অন্তত আমরা বন্ধ করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের চূড়ান্ত প্রত্যাশা কিন্তু প্রথম থেকেই ছিল যে অন্তত এটা থেকে যদি বাংলাদেশিদেরকে মুক্ত করতে পারি, হয়তো এটার পথ ধরেই আমরা স্বাধীনতা লাভ করতে পারবো। ছাত্রলীগের অস্ত্রের মহড়া ও নির্যাতনে ঐক্যবদ্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ছাত্রদের বিক্ষোভ বহিরাগত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে আন্দোলন রূপ নেয় দাবানলে। অনেকে আমাদের ছোট ভাইদেরকে অনেককে ধরে ফরহাদ কাউসার সহ বঙ্গবন্ধু হলে ফরহাদ কাউসারকে মারছে শেখ হাসিনা হলের সামনে। এরকম অনেক অসংখ্য স্টুডেন্টকে মারছে, কেউ ভয়ে নামও প্রকাশ করতে পারতেছে না এমন পরিস্থিতিতে। তখন সকল হলের সকল অন্যান্য যারা মেসে থাকে তারাও একটা প্রতিক্রিয়া জানাইছে। এই প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তী হয়েছে আমাদের আন্দোলনটা আস্তে আস্তে আর বেগবান হচ্ছিল। সারা বাংলাদেশে সর্বপ্রথম কুমিল্লায় আঘাত খাইছে পুলিশের এবং ছাত্রলীগের পেদাত্তা বাহিনীর মাধ্যমে। এই যে গুলিও করছে প্রথম কুমিল্লা থেকে। তার মানে হচ্ছে বাংলাদেশের যে বর্তমান স্বাধীনতার সূত্রপাত কিন্তু কুমিল্লা থেকেই হয়েছে, যে আমাদের ছাত্র আন্দোলন চত্বর থেকে। সুন্দর বাংলাদেশের প্রত্যাশা জানিয়ে সমন্বয়করা বলেন সব অপশক্তিকে শক্ত হাতে দমন করতে হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঝিনাইদহের সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। গর্ভবতী মায়েদের বাধ্য হয়েই যেতে হচ্ছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে। কিন্তু যথাযথ স্বাস্থ্যসেবা না পাওয়ায় বাড়ছে প্রসূতি মায়ের মৃত্যু। মেহেদি হাসান সবুজের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহ সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মোট চিকিৎসকের পদ আছে 246টি। এর মধ্যে 126 জন চিকিৎসক থাকলেও শূন্য রয়েছে 120 পদ। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে রোগীরা ছুটছেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে, আর এর সুযোগ নিচ্ছেন বেশ কিছু ক্লিনিক মালিক। আসলে যায়নি, ডাক্তাররা থাকে না, সেরকম বিরতি করে না, দেখে না, তো যায় না, চাকরি পাওয়া যায় না, হাসপাতালে কেন যায় না, সময় মতো ডাক্তার পাওয়া যায় না, থাকে না, ধরেন রোগী খারাপ হয়ে যায়, এই জন্য আমরা ক্লিনিকে আসি। উপজেলার অধিকাংশ হাসপাতালে গাইনি বিশেষজ্ঞ না থাকায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত 3 মাসে জেলা জুড়ে থাকা বিভিন্ন ক্লিনিকে মৃত্যু হয়েছে 14 প্রসূতির। এর মধ্যে ঝিনাইদহ সদরে 8, কালীগঞ্জে 2, শৈলকুপায় 3 ও মহেশপুরে 1 প্রসূতি মারা গেছে। চিকিৎসক সংকট থাকায় স্বাস্থ্য সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। বহির্বিভাগ এবং অন্তর্বিভাগ আর জরুরি বিভাগ যেহেতু 24 ঘন্টা এটা জরুরি হিসাবে এটা খোলা রাখতেই হয়। এটার জন্য হচ্ছে আমাদের ডাক্তারদের যে কয়জন ডাক্তার আছে এই কয়জন ডাক্তারদের পক্ষে এই সেবাটা নিশ্চিত করা আমাদের পক্ষে কষ্টকর। এদিকে ঝিনাইদহ সিভিল সার্জন জানান প্রসূতির মৃত্যুর হার কমাতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। এই জেলার যতজন গাইনি কনসালটেন্ট আছেন, অ্যানেস্থেশিয়া কনসালটেন্ট আছে, তাদের সাথে আমি বসেছি এবং পাশাপাশি যখন এতগুলো প্রসূতি মা মারা গেল, এখানে যে ড্রাগের সহকারী পরিচালক আছে উনি প্রত্যেকটা ক্লিনিক থেকে বিভিন্ন ড্রাগের স্যাম্পল নিয়ে এটা উনি ঢাকায় পাঠিয়েছে। জেলার 6 উপজেলায় ক্লিনিক ও ডায়াগনস্টিকের সংখ্যা 180টি, এর মধ্যে অনুমোদনহীন 12টি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের সত্যতা পাওয়ায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার বিকেলে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন। জানান, সাবেক মন্ত্রী কামাল, এমপি নিজাম হাজারীর বিরুদ্ধেও অনুসন্ধান করবেন তারা। এম এ আজিমের রিপোর্ট। সম্প্রতি সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আসে দুর্নীতি দমন কমিশন দুদকে। অভিযোগের বিষয়ে কমিশন অনুসন্ধানের অনুমতি দিয়েছে উল্লেখ করে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন জানান, গঠন করা হচ্ছে তদন্ত টিম। হারুনুর রশিদ সাবেক ডিবি প্রধান, ডিএমপি, তার বিরুদ্ধেও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে পাওয়া যায়। সেই অভিযোগটির সত্যতা যাচাইয়ের জন্য আমাদের দুদকে কার্যক্রম চলমান ছিল। সেই কার্যক্রমের পরিপ্রেক্ষিতে এর সত্যতা পাওয়া গেছে এবং তার ভিত্তিতেই আমাদের কমিশন কর্তৃক বিষয়টি অনুসন্ধানের জন্য সিদ্ধান্ত দেওয়া হয়েছে। মালয়েশিয়ায় সিন্ডিকেট করে জনশক্তি রপ্তানির নামে 20,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত চলছে বলেও জানান তিনি। মালয়েশিয়ায় শ্রমবাজার চক্রে ঢুকে রমরমা ব্যবসা সংক্রান্ত অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কর্তৃক অনুসন্ধানের কার্যক্রম শুরু হয়েছে। মালয়েশিয়া সিন্ডিকেট চক্রে ফেনী 2 আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী, একই জেলার 3 আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী সহ অনেকের নাম এসেছে বলেও জানায় দুদক। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। চাকরি ফিরে পাওয়ার নির্বাহী আদেশ জারির এক দফা দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনে আমরণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ আমলে চাকরিচ্যুতরা। এতে ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চাকরিচ্যুত পুলিশ সদস্যদের অভিযোগ, স্বৈরাচার সরকারের অন্যায় আদেশ না মানায় তাদের নামে দেয়া হয়েছে বিভাগীয় মামলাও। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরি ফিরে পাওয়ার এক দফা দাবিতে আমরণ অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে অসুস্থ হয়ে পড়ে অনেকে। পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে সড়ক বন্ধ করে দিলে ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন আইজিপি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আন্দোলনকারীরা বলছেন, সরকারের অনৈতিক হুকুম না মানায় চাকরি হারিয়েছেন অনেকে। স্বৈরাচারী সরকার শেখ হাসিনার আদেশ অমান্য করার কারণে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বেনজিরের কথার বিপরীতে যারাই গেছে তাদেরকে বিভিন্নভাবে মিথ্যা অভিযোগে চাকরিচ্যুত করেছেন। সাইদি সাহেব মারা গেছে, ইন্ডিয়া নিলে কেন পড়লাম, সেই জন্য। ফেসবুকে করা কমেন্টের কারণেও কারো কারো চাকরি গেছে বলে দাবি করেন তারা। অন্যায় আদেশগুলো মানে নাই, তাদেরকে ডেকে এনে হয়তো সামান্য ফেসবুকে লেখা লেখছে কেন, এইসব কারণে পর্যন্ত চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তো বেনজির স্যার বলছিলেন যে করোনায় কোনো পুলিশ সদস্য মারা গেলে লাশ বাড়িতে যাবে না। এই পোস্টটা আমি আমার সোশ্যাল মিডিয়া, আমার ফেসবুক আইডিতে করার ফলে আমাকে চাকরিচ্যুত করা হয়। বিরোধী মত পোষণ করায় বিভাগীয় ও ফৌজদারি মামলা করা হয় বলেও জানান ভুক্তভোগীরা। তালাশ হয়েছে, আমার একদিন জেল হয়েছে না, আমার কোনো পানিশমেন্ট হয়েছে না, কিন্তু বিভাগীয় মামলাটা দিয়ে আমার বাসপাড়াটা দিল, আমার মিথ্যা একটা দিয়ে আমার বাসপাড়া দিল। আমি এই কলঙ্ক নিয়ে এলাকার ভিতরে থাকতে পারি না। যারা অসাধু পুলিশ কর্মকর্তা তাদের অন্যায় আদেশ না মানায় তারা আমার উপর ক্ষিপ্ত হয় এবং পরবর্তীতে আমাকে স্বেচ্ছায় অব্যাহতিতে চাপ প্রয়োগ করে। যদি আমি স্বেচ্ছা অব্যাহতি না দেই তাহলে আমাকে গুম খুনের হুমকি দেয়। এক পর্যায়ে আলোচনার জন্য আন্দোলনকারীদের 4 প্রতিনিধিকে পুলিশ হেডকোয়ার্টার্সের ভেতরে ডেকে নেওয়া হয়। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল।